এই মুহূর্তে আমরা সবাই মেরাকের একদম বিচ সাইডে চলে এসেছি। দেখতে পাচ্ছি সবাই ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছে। কালকে আমরা আসার পরে যখন একটু তোমাদের ভিডিও দেখাচ্ছিলাম, তারপর থেকে তো দেখছিলে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওয়েদার পুরো বিগড়ে গেছিলো। ইনফ্যাক্ট এখনও বুঝতে পারছো পুরো ওয়েদার বিগড়ে আছে, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এখন ফাইনালি এলাম একটা জায়গায় ক্রস করে, সুন্দর পুরো দেখো আমাদের পুরো মনে হচ্ছে এই প্যাংগং লেকে আমরা শুধু প্রাইভেটের জন্য, এই প্রাইভেটলি এখানটা নিয়ে রেখেছি আমাদের জন্য শুধু বুক করে। রোদটা নেই বলে না পুরোপুরি এরকম মেঘলা লাগছে। ভাই প্যাংগংটা আমাদের খালি ওয়েদারটা ধোকা দিয়ে দিল, না ঠিকই ছিল। তোমাদের তো মেরাকের রুমটাই দেখানো হয়নি। এটা ছিল আমাদের রুম, 800 টাকা পার পার্সন থাকা খাওয়া নিয়ে নিয়েছে। আর বাইরে থেকে ভিউ হচ্ছে এরকম, পুরো প্যাংগং লেক দেখা যাচ্ছে। এখানে আমাদের বাইকগুলো পার্ক করেছিলাম। ওয়েদার খারাপের জন্য ড্রোন শট তোমাদের দেখাতে পারলাম না, তো আশা করি বুঝতে পারছো তোমাদের প্যাংগংটা খুব ভালো করে দেখাতে পারলাম না, নেক্সট বার দেখাবো। বাবা রে বাবা, গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মেরাক ভিলেজ থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা লে থেকে বেরিয়ে চাংলা ক্রস করে মেরাকে এসে পৌঁছেছিলাম। আর ওয়েদার খুব বিগড়ে গেছিলো। আজ সকালে একটু প্যাংগংয়ের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরো প্যাংগং মেঘলা থাকায় জলের কালার সেভাবে বোঝা যাচ্ছিল না। এই মুহূর্তে তাও তবু একটু নীলচে নীলচে কালার বোঝা যাচ্ছে, দেখো একটু ক্লিয়ার হচ্ছে এদিকে, তবু রোদ্দুর দেখা শুরু করেছে। আর এটা ছিল আমাদের হোমস্টে। রুম তো সুন্দর, ওয়াশরুমও ক্লিন ছিল। আর রুমটা থেকে দেখো বাইরে বেরোলেই পুরো প্যাংগং লেক দেখা যায়। এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা, সবাই রেডি হানলে যাওয়ার জন্য। তো সবাই রেডি, আমিও রেডি। এখানে আমাদের হোমস্টের খরচ তোমাদের বলে দিই, 800 টাকা পার পার্সন লেগেছে থাকা খাওয়া নিয়ে। যথেষ্ট ভালো জায়গা ছিল, রুমটাও ভালো, যেরকম বললাম 800 টাকা থাকা খাওয়া যথেষ্ট, এই এরিয়াতে যথেষ্ট ভালো। বাকি সব 1000 টাকা বলছিল ছোটো ছোটো রুম, এইটা একদম নতুন হয়েছে তাই জন্য 800 টাকা আমাদের পার হেড দিয়ে দিয়েছে। এখানে ইলেকট্রিসিটি 24 ঘন্টাই আছে, গরম জলের ফেসিলিটিও আছে। খালি ওয়াইফাই নেই এখানে, নেটওয়ার্ক শুধু বিএসএনএল কাজ করছি, এয়ারটেল আর জিওর কোনো নেটওয়ার্ক নেই। বাড়িতে ওই জন্য কিছু জানাতে পারিনি। এখান থেকে ওই তো বিএসএনএল আছে, এয়ারটেল জিও কিছু নেই। কিন্তু পিছনে লুকুং ফুকুং সাইডে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক ছিল, জিওর নেটওয়ার্ক ছিল। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমি প্যাংগং লেকের আজকে ড্রোন শট তোমাদের দেখাবো বলেও দেখাতে পারিনি, কিন্তু আগামী দিনে ভালো ভালো তোমাদের ভিডিও দেখাতে চলেছি। এই ভিডিওটা পুরোটা জুড়ে থেকো। তো চলো এগোনো যাক। 11:10 বাজলো। কিরে বাইক স্টার্ট নিচ্ছে না? নে না নে না, সেলফ কি নিচ্ছেই না। 11:11 বাজলো, ডমিনারটা স্টার্ট নিচ্ছিল না, একটু দাঁড়ালাম তো নিয়ে নিয়েছে স্টার্ট। এবার আমরা বেরোচ্ছি হানলের জন্য। বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, রোজ দিনেরই ব্যাপার হয়ে গেছে। গ্রুপ বড় হলে একটু এরম হয়, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে লেট। তো তবে আজকে ঠিক আছে, প্যাংগংয়ের দিকেও অনেকটা সময় আমরা কাটালাম, কারণ কালকে এসে প্যাংগংয়ে আমরা টাইম কাটাতে পারিনি, আজকে কাটিয়ে নিলাম। এই সামনে যেটা দেখছো এটাই হচ্ছে মেন রাস্তা। ডান দিকটা মান ভিলেজের দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকটা যাচ্ছে চুসুলের দিকে। আমরা ওই দিকেই যাচ্ছি এখন। ওরা কোন বাঁ দিকটা গিয়ে দাঁড়ালো রে? দাঁড়াই নেই, গেছে, আমি দেখলাম চলে গেছে। ওয়েদার কিন্তু খুব একটা সুবিধার নেই, বৃষ্টি পড়া কিন্তু ভালো মতোই স্টার্ট হয়ে যাচ্ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আমাদের প্যাংগং লেক পাশ দিয়ে এখন যাব, অনেকটা রাস্তায় এখনও পাশ দিয়ে যাব। তারপর প্যাংগং লেক বাঁ দিকে চলে যাবে, তিব্বতের দিকে বা চায়নার দিকে। চায়না অকুপাই করে রেখেছে এই লেকের 33% কি 30% ধরো আমাদের ইন্ডিয়া আছে, বাকিটা কিন্তু পুরোটা চায়নাতে আছে। আরেকবার একটু পিছন দিকে যাচ্ছি, কারণ আমাদের ডমিনারটা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। বেরোনোর সময় দেখলে স্টার্টের গন্ডগোল হচ্ছিল, নিয়ে তো স্টার্ট নিয়ে নিল বলে বেরোলাম, নিয়ে আর দেখতে পাচ্ছি না। তো দেখেই আসি।
ডমিনারটায় আবার প্রবলেম করেছিল, যাই হোক স্টার্ট দিয়ে এখন যাওয়া হচ্ছে, বাকিরা এগিয়েছে, এগোতে বলেছি, আমরাও যাচ্ছি, ধরে নেবো কিছুক্ষণে। প্যাংগং লেক তোমাদের যেরকম বলছিলাম খুব সুন্দর কিন্তু লাগছে, শুধু ওয়েদারটা আমাদের ধোকা দিয়ে দিল। এটাই যদি ক্লিয়ার ওয়েদার থাকতো না, প্যাংগং লেক সেরা লাগতো। কালকে যখন আমরা প্যাংগংয়ে ঢুকছিলাম তখন কিন্তু পুরো ক্লিয়ার ওয়েদার ছিল, সে সময় নীল জল যা দেখেছিলাম আমরা, ডিপ নীল, কোথাও হালকা নীল, বিভিন্ন রকমের জলের কালার ছিল। আর আজকে পুরো ঘোলাটে লাগছে যেহেতু ক্লাউডি। এই যে পয়েন্টটা দেখছো এই মুহূর্তে, এখান থেকে প্যাংগং লেক কিন্তু তিব্বতে এন্টার করে যাচ্ছে ওই দিক দিয়ে, এইখান অবধি আমাদের আছে, তারপর কিন্তু ওইদিকে বেঁকে যাচ্ছে লেকটা। এদিকে কিন্তু কোনো হোমস্টে নেই, তোমরা এতখানি এসে থাকার জায়গা কিছু পাবে না। ওইখানে দূরে একটা কিছু একটা হাউস মতো দেখতে পাচ্ছি, ছোট ওয়ার্কশপ টাইপের, ছোট্ট কিছু মনে হয় একটা করা আছে, আর্মি বা কোনো কিছু কাজ হচ্ছে তার জন্য। আর এই সোজা দিয়ে প্যাংগং লেক তিব্বত বা চায়না এন্টার করে যাচ্ছে। লুকুং থেকে স্টার্ট হয়েছে আর এখান থেকে এসে তিব্বতে এন্টার করছে। তোমাদের দেখো যেরকম জায়গাটা দেখাচ্ছিলাম এখন, তার ঠিক সোজাসুজি পয়েন্টে চলে আসছি। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু তিব্বতে এন্টার করে যাচ্ছে প্যাংগং লেক, বা চায়নাতে এন্টার করে যাচ্ছে। আর আমরা প্যাংগং লেককে এখান থেকে বিদায় জানিয়ে ডান দিক নিতে শুরু করে দেবো সোজা। তো এবারের মতো প্যাংগং লেককে বিদায় জানালাম আমরা। আবার যখন লাদাখ আসবো আবার অবশ্যই ভিজিট করব প্যাংগং লেক। এই লেক কিন্তু বারবার ভিজিট করার মতোই। এবারে আমরা ক্লিয়ার পেলাম না, নেক্সট বার ভালো করে প্যাংগং লেক ঘুরবো, কি বলিস? একদম হ্যাঁ। তো টাটা প্যাংগং, আবার নেক্সট বার যখন আসবো তখন ভালো করে দেখা হবে, আর ভালো করে সময় কাটিয়ে যাব, এত অল্প সময় কাটাবো না। ওই অফরোড করার পরে কি সুন্দর আমরা টারম্যাকের রাস্তা পেয়ে গেছি। দেখো এই রাস্তাটা একটু যদি সানি ডেতে আমরা ক্রস করতাম সেরা লাগতো, কি সিনিক বিউটি, এগুলো আরও সবুজ লাগতো। তো এটাই ভেবে পাচ্ছি না, ওয়েদারটা আমাদের ধোকা দিয়ে দিল। লে ঢোকার পর থেকে আমরা ওয়েদার ভালো পাচ্ছি না। আমার ডান দিকের পাহাড়গুলো দেখো, কালারগুলো অদ্ভুতভাবে রয়েছে, একটা পাহাড়ের শেপেই, মানে একটা পাহাড়ের ভেতরে ত্রিভুজ ত্রিভুজ করে বিভিন্ন শেপে পাহাড় মতো করা আছে। আর একটু কালচে বাদামি, খয়েরি, হলদে, অ্যাশ কালার, কালো, সব কালারের মিক্স রয়েছে। অদ্ভুত লাগছে এইদিকে পাহাড়টা। আর এইদিকের পাহাড়টা দেখো পুরোপুরি বাদামি আর নিচে সবুজ, আর আমরা পুরো খয়েরি একটা জায়গার মাঝখান দিয়ে যাচ্ছি। খালি নীল আকাশটা মিস যাচ্ছে, তাহলে স্নো ক্যাপ মাউন্টেনগুলো আরও ভালো দেখাতে পারতাম তোমাদের। জাস্ট বলছিলাম এই রাস্তায় জঙ্গলি ঘোড়া ক্রস করতে দেখা যায়, এই দেখো। স্লো করি, দাঁড়া ক্রস করে যাক। ওখানে সব রয়েছে, এখানে তিনটে, অনেক, এখানে ভর্তি দেখা যায় এরকম। কি সুন্দর লাগছে বাঁ দিকটা। আমরা জাস্ট আর কিছুক্ষণেই রেজাংলা ওয়ার মেমোরিয়ালে এন্টার করে যাব। তোমাদের তো ওই জায়গাটা দাঁড়িয়ে দেখাবো। এখন 12টা 14 বাজে, মোটামুটি ঠিকঠাক টাইমে মেনটেন করছি, ভুল কিছু হচ্ছে না। 1 ঘন্টা আগে বেরোলে আর একটু সুবিধা হতো। এই ডান দিকে উপরে যেটা দেখছো এটাই হচ্ছে রেজাংলার ওয়ার মেমোরিয়াল। আমরা এখানে তো ভিজিট করছি, তোমাদের যেরকম বললাম। সামনে থেকে গিয়ে আমরা বাইকগুলো সব পার্ক করবো, নিয়ে ভেতরে যাব। যদি ভেতরে ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের দেখাবো, আর তোমাদের সাথে তো শেয়ার করবো সব ইনফরমেশান যা যা পাবো। তো চলো ভেতরটা ঢোকা যাক, নিয়ে বাকি কথা হচ্ছে। তো আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে দেখলে রেজাংলা ওয়ার মেমোরিয়ালে ছিলাম। এখানে যতক্ষণ ব্রিফিং হচ্ছিল আমাদের ভিডিও বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ ছিল না, তারপর তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। এই মুহূর্তে শুধু আমাদের গ্রুপটাই রয়েছে, সব বেরিয়ে গেছে। ওয়েদার খুবই বিগড়ে গেছে, আমরাও বেরোবো। এখানে ডকুমেন্টারি ফিল্মও আমরা দেখলাম, এখানকার সব ব্যাপারে জানলাম। এখানে ওয়ার মেমোরিয়ালের সব ডিটেলস দেওয়া আছে, আর এটা গ্যালারি আছে, এখানে সব জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। আমরা এগুলো সব ভিজিট করেছিলাম, আমাদের খুবই ভালো লাগলো জায়গাটা। তো এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আমরা বেরোবো। অলরেডি 1:30 বাজে, হানলে ঢুকতে তো রাত্রির হবেই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখানে গিয়ে আর কি একটা সবাই ফটো তুলে চলে আসবো নাকি? কেমন লাগলো অর্পিতা?
মাস্ট। এই যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখছো তার এই সাইডটাতেই হচ্ছে রেজাংলা, আর এইখানে কিন্তু লড়াইটা হয়েছিল 1962-তে। 1:44 বাজে আর আমরা এখান থেকে বেরোলাম এই ওয়ার মেমোরিয়াল থেকে। তোমরাও এই রুটটায় আসলে অবশ্যই জায়গাটা একটু দাঁড়িয়েও, তোমাদেরও ভাল লাগবে। আর বিশেষ করে যে ডকুমেন্টারিটা করা আছে, শোটা, ডকুমেন্টারি শোটা, সেটা অবশ্যই অ্যাটেন্ড করো। 13 মিনিটের একটা শো ছিল, তোমাদের ভালো লাগবে। পুরো গ্রুপ আমাদের বেরোচ্ছে। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর রেজাংলা টপ হচ্ছে এই কোণে, এখন পুরো মেঘে ঢেকে আছে। এই পাহাড়গুলোর পিছনে কিন্তু তিব্বত বা চায়না বলতে পারো। ওয়ার মেমোরিয়ালে ঢুকেছিলাম যখন, তখন কিন্তু এরম জোরে বৃষ্টি ছিল না, এখন ভালো জোরে বৃষ্টিটা হচ্ছে। সামনেটা পুরো আমি সাদা দেখতে পাচ্ছি। এখানে ওয়েদারটা দেখো একটু ভালো হয়ে গেছে, বৃষ্টি আর পড়ছে না। ডান দিকে খুব সুন্দর একটা লেকও দেখতে পাচ্ছি। এই হারলে যাওয়ার রাস্তাটা কিন্তু সিনিক বিউটি সত্যি খুব সুন্দর। শুধু একটু যদি এই মেঘলা ওয়েদার না হতো না, তোমাদের আরও বেটার ভিউ দেখাতে পারতাম। সেরা ভিউ এখানে। এটাও মনে হয় কোনো একটা মাউন্টেন পাস, আমি শিওর নেই, তবে দেখে তো মনে হচ্ছে এটা কোনো মাউন্টেন পাসই আমরা ক্রস করছি এখন। আমরা এখানে একটা গেট দেখতে পাচ্ছি, এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে। এখানে তুবুক, হেনা এসব রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি না। এই রাস্তাটা দিয়ে ভেতর দিক দিয়ে গিয়ে হানলেতে যাওয়া যায় জানি। হানলে ম্যাপ দেখাচ্ছে, নিয়মা এটা দেখাচ্ছে। এই ম্যাপে আবার নিয়মা এদিকে দেখাচ্ছে। আমরা আর্মি অফিসারদের জিজ্ঞেস করলাম, ওনারা বললে এই সোজা রাস্তা নিতে নিয়মা সোজা হবে। আসলে আমাদের নিয়মা যাওয়ার দরকার হতো না, শুধুমাত্র পেট্রোলটার জন্য নিয়মা যেতে হচ্ছে, কারণ রিস্ক নিতে চাইছি না। টাংসে থেকে পেট্রোল ভরেছি, তারপরে ওখান থেকে আর ক্যারি করিনি, ওটা একটা ভুল হয়ে গেছে আমাদের। ক্যারি জানি আর কি, নিয়মাতে পেট্রোল পাম্পটা পাবো, ওই জন্য দেখি। আর স্যাররা যখন বলেছেন নিয়মাই দিকে, তাহলে চোখ কান বুঝেই আমরা এদিকে নিয়ে নিচ্ছি। ম্যাপে আবার বাঁদিকের রাস্তা দেখাচ্ছিল, এখানে বিএসএনএল এর নেটওয়ার্ক কাজ করছিল, তো ম্যাপে দেখাচ্ছিল বাঁদিকের রাস্তাটা। এই রাস্তাটা আবার পুরো ঝুড়ো পাথর ফেলা আছে, পুরো বাইক কাঁপছে, এদিক থেকে ওদিক হতে থাকছে। পুরো রাস্তাটাই কি এরকম থাকবে নাকি? যতখানি দেখছি ততক্ষণ তো এরকমই চলছে। এখানে না একটা বোর্ড দেওয়া আছে, এখানে তো নো এন্ট্রি দেওয়া আছে। হানলে লোমা নিয়মা সোজা, তো আমরা ঠিকঠাক রাস্তাতেই আছি, সোজা আমাদের যেতে হচ্ছে এখন। যেটুকুনি বুঝছি পুরো রোডটাই আন্ডার কনস্ট্রাকশন আছে। আগামী নেক্সট সিজনে মনে হয়, নেক্সট ইয়ারের সিজনে মনে হয় এই রোডটা পুরোপুরি পাকা রোড দেখতে হবে, যেরকম পিছনের রোড ছিল। লাদাখের রোড সত্যি দিন দিন কিন্তু সেরা হয়ে যাচ্ছে। মানছি অ্যাডভেঞ্চার কমে যাচ্ছে, কিন্তু রোডগুলো কিন্তু সেরা হচ্ছে। আর রোড সেরা হওয়া দরকার, ট্রান্সপোর্টের জন্য ভালো হওয়া দরকার, কারণ এদিকের লোকরা কোনো ফেসিলিটি পায় না, একটু দূরেই যেতে হয়, লেফটের সাইডেই যেতে হয়। তাদের যদি এই রাস্তাগুলো ঠিকঠাক না হয় আরও প্রবলেম হয়ে যায়। ওয়েদারটা আবার খুব বাজেভাবেই বিগড়ে গেছে, তোমরা সবাই বুঝতে পারছো। ভালো মতোই বৃষ্টি হচ্ছে, আর পুরো দেখো পুরো মেঘলা ব্যাপার পুরো যে করে আছে, অন্ধকারও হয়ে এসছে প্রায়। এখন 2:37 বাজে মাত্র, তাতেই কিরকম একটা কুয়াশায় ঢেকে গেছে মনে হচ্ছে জায়গাটা। আর নিচ দিয়ে তো একটা খুব সুন্দর লেক যাচ্ছে, এই লেকটার নাম জানা নেই কি, তো খুব সুন্দর দেখতে লাগছে। রাস্তার অবস্থা তো
বুঝতেই পারছো সেই হয়ে আছে, সেই রাস্তার অবস্থা। এতদিন আমরা যে ভালো রাস্তা চালাচ্ছিলাম, এই রাস্তাটা আর সেই ভালো নেই, জোরালো বৃষ্টি পড়ছে। ম্যাপে দেখাচ্ছে নিয়মা এখান থেকে এখনো 24 কিলোমিটার বাকি আছে, আর রাস্তা তো কখন থেকে আমরা এরকমই পেয়ে যাচ্ছি। 24 কিলোমিটার মানে আমি ধরে রাখছি এই রাস্তার ওপর দিয়ে 40 মিনিট ধরে রাখছি বেশি করে। তো মোটামুটি 3:10 নাগাদ আমরা নিয়মা এন্টার করে যাব। নিয়মা থেকে আবার রাস্তা ভালোই পাবো, কারণ ওটা ওই মেন রাস্তায় থাকবে। আমরা যদি লে থেকে আসতাম তাহলে লোমা নিয়মা হয়েই তবেই হানলে যেতে হতো। যেহেতু প্যাংগং সাইডে ছিলাম ওই জন্য আমাদের এই চুসুল হয়ে এই রাস্তাটা নিতে হচ্ছে। এটা এটা লোমা না? এটা লোমা তো? হ্যাঁ এদিকে হানলে হ্যাঁ বললো তেল ভরলে নিয়মা গিয়ে এই রাস্তাতেই ব্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে লোমার মোড়টায় আছি, ডান দিকে যেতে হবে নিয়মা। এখান থেকে 20 কিলোমিটার মনে হয়, জিজ্ঞেস কর। ওখানে খাওয়ার জন্য দাঁড়ানো 26 তেলটা ভরে এসে দেখি আগে খেয়ে নি। খেয়ে নি বরঞ্চ। খেয়ে নেবে আগে? হ্যাঁ কি খেয়ে নি। নিয়মাতে গিয়ে খাবে না? এখানে কোথায় আছে জিজ্ঞেস কর না যে স্যারদের। ধোয়া টোয়া নষ্ট করবে ও। কোথায়? ই মা সত্যি পড়ে। হাই কপাল, কি শুরু করেছে। পাগল হয়ে গেছে, ওকে হিট করছে, ওকে যে ওষুধ দে। আমরা এই মুহূর্তে লোমা এন্টার করে গেছি, তোমরা দেখতে পেলে। আমরা লোমারই একটা ক্যাফেটেরিয়াতে ছোট দোকানে দাঁড়ালাম খেতে। এখান থেকে আমরা অমলেট, ম্যাগি আর মোমো খাচ্ছি। আর এখানে কফি বানাচ্ছে হচ্ছে আমাদের সুদীপ্তা ব্রো। ঘুরতে এসেও কফি বানাচ্ছে। আগুনটা জ্বালা, নাহলে সবাই ভাববে নাকি মিথ্যে মিথ্যে করছিস। কি দেবে আগুনও তো, আগুন তোকে আবার কে দেবে? इसको ना पकड़ने के लिए मुझे कुछ कपड़ा दीजिए, ये गर्म होगा। কি এক্সপেরিয়েন্স, লাদাখ এসে নাকি কফিও বানাচ্ছে। ম্যাগিটা তুই বানিয়ে নিতে পারতিস। তুই তো একটা ব্ল্যাক কফি বানিয়ে দিস তো। বলছি আমরা সামার লাদাখ করতে এসে উইন্টার লাদাখও করে নিলাম, এবার রেনি লাদাখ করছি। আর কি চাই? দোষটা দীপুর তো। কলকাতা থেকে বৃষ্টি নিয়ে যারা এসছে তারাই হবে। আমরা লাদাখে জান্সকার ভালো করেছি। জান্সকার পুরো শোন, আমরা এমন হয়েছে জান্সকারে ঘুরতে পারিনি, দুপুরবেলা হোটেলের ব্যাক করে গেছি রোদের তাপে। আমরাও তাই লিয়ে তেজ পাই। ওই নিয়ে তাই ওইটাই করেছি কি, রোদের তাপ ওই জন্য বৃষ্টি। ম্যাডাম কফি দেরি হচ্ছে কেন তো? এই যে হচ্ছে কফি এখন এখানে আসছি হচ্ছে। আর তোকে আসতে হবে না, তুই কফি পাঠা। পাঠাচ্ছি 5 মিনিট। যদি মিষ্টি কম বা খারাপ আমার হয়েছে- মনে হচ্ছে একটু মিষ্টিটা কম হতে ঠিক আছে, পারে। চিনি মিশিয়ে দেবো। মিষ্টি যদি বেশি হয় তাহলে তাহলে ছাড়বো। ওকে। এই যে আমাদের ম্যাগি। বাইরে বৃষ্টি কমেছে নাকি? কি ওয়েদার বাইরে, পুরো মেঘলা। জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম আমরা, সোজা চলে যাচ্ছে হানলে। আর আমরা যাব এইদিকে নিয়মা পেট্রোল ভরতে। ছটা বাজে, 2 ঘন্টা আমাদের এখানে টাইম লাগলো। ডমিনারটা পুরোপুরি প্রবলেম করে দিয়েছিল, সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটার মানে সেন্সারটা। সামনে এদিক ওদিক গ্রাম খুঁজে লাস্টে 6 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওখানে গিয়ে বাড়ি বাড়ি নক করে একটা ম্যাগনেট জোগাড় করলাম, সেটা দিয়ে কোনো রকমের ব্যবস্থা করেছি। সবার হয়ে গেছে?
ড্রাইভিং লাইসেন্স লাগবে না, পারমিট 11 জনের বলা হয়েছে। কি গ্লাস করিস না কেন ভাই? অসুবিধা হবে গ্লাভসে। তো লোমা চেকপোস্ট থেকে আমাদের পারমিট দেখিয়ে, মানে যেটা বানানো হয়েছিল ওটা দেখিয়ে আমরা এখন বেরোচ্ছি। এখান থেকে 44 কিলোমিটারের এখনও জার্নি বাকি আছে আমাদের হানলের। এতক্ষণে আমরা হানলে ঢুকে যেতাম, কারণ 4:10 আমরা এখান থেকে 4টের সময় আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই প্রবলেমটা দেখা দিল। আরামসে এতক্ষণে হানলে পৌঁছে যেতাম। কোনো ব্যাপার না, এরম ট্রিপের মাঝে হয়, এটাই অ্যাডভেঞ্চার। লোমা চেকপোস্ট থেকে 5 কিলোমিটার দূরে রঙ্গ বলে একটা গ্রাম আছে, ওখানে গিয়ে কোনো রকমে একটা বাড়ি থেকে ফ্রিজ ম্যাগনেট জোগাড় করেছি। ফ্রিজ ম্যাগনেট না, নর্মাল ম্যাগনেটই জোগাড় করেছি বলতে পারো। আর এই লোমা চেকপোস্ট থেকে একটু এগোনোর পর না বাঁহাতে দেবে একটা রাস্তা চলে যায়। তোমরা যারা ধরো লাগেজ নিয়ে উমিংলা যাচ্ছ তাদের আর হানলে ব্যাক করার দরকার লাগবে না। দেমচক নেবে, দেমচক থেকে একটা রাস্তা এইদিকে চলে আসছে, ওটা তোমাদের অনেক শর্টকাটে এখানে নামিয়ে দেবে। কিন্তু আমাদের সেটা প্ল্যান হয়তো হবে না, হানলেতে গিয়ে ডিসাইড করবো। আগে হানলে পৌঁছানোটা ইম্পর্টেন্ট। বহুত লেট হয়ে গেল। ওয়েদার তো পুরোপুরি বিগড়ে হয়ে আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, হাত ফাতের অবস্থা ঠিক নেই। এই যে গ্রামটা দেখছো এটা হচ্ছে রঙ্গ। লোমা থেকে টোটাল 6 কিলোমিটার দূরে ছিল এটা। এইখান থেকে এসে আমরা জোগাড় করেছি ম্যাগনেট। ফার্স্টে এই দোকানে জিজ্ঞেস করলাম, এখানে নেই। সামনে একটা বিয়ারও ক্যাম্প আছে, ওখানে নেই। কয়েকটা বাড়িতে জিজ্ঞেস করলাম, সেখানে নেই। লাস্টে এই পিছন দিকে গিয়ে, এই ব্রিজ ক্রস করে ওইদিকে গিয়ে একটা বাড়ি থেকে আমরা ম্যাগনেট পেয়েছি। এই যে বাড়ি ফাড়িগুলো দেখছো, আমরা এত দূর অব্দি এসেছিলাম। ইনফ্যাক্ট এই হোমস্টের ভেতর সব গিয়ে জিজ্ঞেস করে এসেছি, এই দোকান, এই হোমস্টের ভেতর এই হোমস্টেটা, পুরো রঙ্গ যেখানে শেষ হচ্ছে এইটা অবধি আমরা খোঁজ নিয়ে গেছি, তারপর গিয়ে পেয়েছি। এটা জীবনে ভুলবো না এরকম এক্সপিরিয়েন্স। কয়েকজন গেছিল নিয়মা, আমাদের নিয়মা থেকে পাইনি, আর আমরা এসেছিলাম আমি আর দীপু এইদিকে। এটা না পেলে সত্যি খুব চাপ হয়ে যেত। হানলে এখান থেকে এখনও 43 কিলোমিটার বাকি আছে। অলরেডি 6:30 বেজে গেছে। 8টার সময় আমরা হানলে ঢুকবো, তা ওই বৃষ্টির মধ্যে। পাশের নদীটা কিন্তু সুন্দরই লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে নদীটা। তোমাদের এই বৃষ্টি ভেজা লাদাখ কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এরা অদ্ভুত, সবাই তোমাদের ক্লিয়ার নীল আকাশের ভেতর হানলে দেখায়। এখন সানসেটের টাইম হয়, সুন্দর ভিউয়ের মাঝখান থেকে হানলে নিয়ে যায়, আর আমি তোমাদের নিয়ে যাচ্ছি বৃষ্টির মাঝখান দিয়ে। তো ক্লিয়ার ওয়েদার থাকলে মজা এসে যেত লাদাখ রাইড করে। পুরো লাদাখের লে ঢোকার পর থেকে আর প্ল্যানটা না একদমই প্ল্যান অনুযায়ী যাচ্ছে না, ওয়েদারটা পুরো মাটি করে দিল। ছটা 50 বাজে এই মুহূর্তে, আর এই জায়গাটাই বৃষ্টি মেঘলার মধ্যেও পুরো সেরা ভিউ দিচ্ছে। মানছি ক্লিয়ার ওয়েদার থাকলে একটা অন্যরকম আমাদের গোল্ডেন ভাব দেখাতে পারতাম এই পাহাড়গুলোর উপর, কিন্তু এটাও না আমাদের কাছে কিরকম একটা অদ্ভুতই ভিউ লাগছে। হারলে এখনও 26 কিলোমিটার বাকি আছে, মানে আমাদের ধরে রাখো 8 ঘন্টা তো টাইম লাগবেই। সেরা লাগছে এই ভিউটা। রাস্তা ভালো হলেও স্পিড একটু কম মেনটেন করছি, বারবার আমাকে পিছনে দেখতে হচ্ছে। পিছনে তো দীপু আসছে, তার পিছনে রিজু আর মেঘ আসছে কিনা দেখতে হচ্ছে। মেনলি দেখতে হচ্ছে মেঘের বাইকটা আসছে কিনা, কারণ তো দেখলেই ওই মেঘের বাইকের সাইড স্ট্যান্ডের প্রবলেম হলো সেন্সারের। কোনো রকমে আমি ম্যাগনেট লাগিয়ে আমি কাজ চালিয়ে দিয়েছি, এবার ও আসছে না তো দেখতে পাচ্ছি না। আরও দুটো হেডলাইট। হ্যাঁ হ্যাঁ এসছে এবার। এটাই বারবার আর কি দেখতে হচ্ছে, অনেকক্ষণ
মিরারে না দেখতে পেলে বাই চান্স আবার যদি ওর সাইড স্ট্যান্ডে ওই ম্যাগনেটটা খুলে যায় বা কিছু, আবার আমাকে পিছনে গিয়ে এক্সট্রা ম্যাগনেট আছে আমার কাছে, সেগুলো দিয়ে আবার কাজ চালিয়ে দিতে হবে। তো ওটার জন্যই একটু বুঝে শুনে ধীরে সুস্থে যাচ্ছি। প্রমিতরা এগিয়ে গেছে, ওদের বললাম গিয়ে একটু হোমস্টে দেখতে। এখনও হানলে এখান থেকে 16 কিলোমিটার বাকি আছে। হানলে ঢোকার আগে আবার এখানে একটা গেটও করা আছে দেখছি, চাই না কিসের গেট এটা। রাস্তা তো এখনও সোজা বাকি আছে 14 কি 13 কিলোমিটার মতো। 7:50 বাজে আর আমরা হানলেতে ঢুকে এই রুমগুলো নিয়ে নিয়েছি। এরকম 5টা রুম নিয়ে নিয়েছি। টোটাল আমাদের 5টা রুমের জন্য 15,000 টাকা পড়েছে। এইটা হচ্ছে রুম, থাকা খাওয়া নিয়ে 15,000 টাকা পড়েছে। হানলেতে এখন আমরা ডিনার করতে বসে গেছি। রুটি, রাইস, ডাল, ডিম আর ফুলকপির তরকারি আছে। সবাই এখানে খেতে বসে গেছি। ভাই আজকে রাইড তোদের কেমন লাগলো? গৈরিক আজকে রাইড কেমন লাগলো? আজকে রাইড होता है वो उतना दिखाता नहीं मस्त। है, जिसका नहीं होता है वही Weather? दिखाता है। আর একজন পিছনে ভিজে ভিজে এলি। না আমি ভিজি নেই তো, এরকম ওয়েদার যে হাত পা কাজ করছে। আমি বিন্দাস ভাবছিল এইভাবে খাচ্ছি, বাট ভালো লাগছিল। একটা ওয়াটার ক্রসিং এ তো ডুবেই গেলাম অর্ধেক। আরে আমরাও তো উইন্ডশিল্ড অব্দি জল চলে এসছে। হাত দেখা লাগে দারুণ লাগছিল। দুজন ওখানে বসে। এ প্রমিত কই গেল? আরো খাওয়ার বাতানতে গেছে। যে রাইড কেমন লাগলো তোর? মনে হয় এত খিদে পেয়েছে, এক্সপিরিয়েন্স করেছি আজকে। মজাদার কিন্তু ছিল। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে বাইক ঠিক করা, তেল আনতে যাওয়া, বরফে কি বলে আগুনের মধ্যে জ্যাকেট সাদা, গ্লাভস পুড়িয়ে ফেলা, হাত গরম করতে গিয়ে। না জ্যাকেট আমরা জ্যাকেট পুড়িয়েছে, আমি গ্লাভস পুড়িয়েছি। মানে এমন হাত এই জমে গেছে। হোমস্টের নাম হচ্ছে ঝুলে হোমস্টে, একদম হানলে ঢোকার মুখেই পাবে। একদম ঝুলে। একদম ভালো না। কি একদম ভালো? ভালো ভালো। এত সুন্দর রুম ভাই। টাকা বেশি একদম উপরে। আচ্ছা গরম জল চাইলে পাবেন না। এই গরম জল তো সব পড়ছে শাইনির হাতটা জমে ব্ল্যাক হয়ে গেছিল, একটু শিখতে গেলে শিখতে দিল না। রুমে। ভাই রুমে তো গরম জল পড়ছে। না, গরম জল না, তখন রুম পাইনি। ও আচ্ছা, তখন সেটতে গেছিল। পুরো ব্ল্যাক কি বলছে দেবো না? ঠিক আছে, কোনো সবজিও বানায়নি। না না বলছি, আর ডাল কোনো সবজিও বানায়নি আমাদের জন্য। ডিম তাও এক একটা করে ডিম তাও হাফ হাফ করে বলছে যে 2 পিস ম্যাক্স, ঠিক আছে। তারপর লোকরা যখন ডিমটা করে পাপড় উল্টে গেছে, 2টো পাপড় তুলেছে, বলছে যে একটা করে পাপড়। আমি তো পাপড় পাইনি সত্যি তো। না না বলছে একটা করে পাপড় পাবে মিনিমাম, মানে ফুড সার্ভিস। এই কন্ট্রোভার্সি চাই, কন্ট্রোভার্সি। 14,000 15,000 1400 করে নিয়েছে। 1400 পার হেড, মানে পার হেড 1400, একটা রুমে দুজন থাকলে 2800। 1450 আমরা খেলাম, ওইটাতে তুমি একটু সুযোগ। হ্যাঁ, নুবরা কেন প্যাঙ্গমটাও খুবই ভালো ছিল। প্যান্টগুলোও ভালো। প্যাংগংয়ে 800 টাকা ওই রুম আর খাওয়া। মানে খাবার দাবার সবই ভালো। আর নুবরাও খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ঝুলে হোমস্টে তোমরা আসতে পারো, অসুবিধা কিছু নেই। একটু তোমাদের বার্গেনিং করে নিতে হবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমরা উমিগলা পাস দিয়ে চলেছি, যদি ওয়েদার সঙ্গ দেয়, কারণ আজকে দেখলে বৃষ্টি পড়ছিল। তো জানিও কেমন লেগেছে আজকের রাইড। নেক্সট ভিডিও ওয়েট করো। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।